আজকে আমরা হচ্ছে পঞ্চম, সপ্তম এবং নবম এই তিনটা অধ্যায় কভার করব। দেখো এই তিনটা অধ্যায় আছে। প্রথমত হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক সামাজিক প্রাচীন বাংলার সামাজিক, এখানে একটু মিসিং আছে সম্ভবত। হ্যাঁ, প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, এটা একটু মিসিং আছে, বুঝছো? একটু খেয়াল করা নেই, এখানে ঢুকে গেছে আর কি একটু মাঝখানে। তো প্রাচীন বাংলার হচ্ছে তুমি যদি দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে কতটুকু। প্রাচীন বাংলার এই যে সামাজিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, এটা আমরা দেখব। তারপরে হচ্ছে মাঝখানে মধ্যযুগের ইতিহাসটা আমরা দেখব, এবং সর্বশেষে ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, অর্থাৎ ইংরেজদের শাসনামলে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন প্রতিরোধমূলক আন্দোলনগুলো হয়েছিল সেগুলো আমরা আজকে ক্লাস থেকে দেখব। ঠিক আছে, চলো তাহলে আমরা আরো সামনে যাই। সামনে গিয়ে দেখো কি আছে। প্রথম অধ্যায় যেটা আছে, পঞ্চম অধ্যায়, যে প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। প্রথম স্লাইডটা একটু ভুল ছিল, এটা হচ্ছে মূল অধ্যায় আর কি, বুঝছো? পঞ্চম যে অধ্যায়টা, এটা হচ্ছে পুরো অধ্যায় এখানে দেওয়া আছে। দেখো আমরা তার আগে প্রাচীন বাংলার হচ্ছে রাজনৈতিক ইতিহাসটা কিন্তু কালকে পড়ছিলাম, তাই না? আজকে আমরা সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসটা পড়বো। ঠিক আছে, এবং সামাজিক ইতিহাস যদি তোমরা পড়তে যাও তাহলে দেখবা যে শুধু আমাদের বাংলার ইতিহাস না, প্রাচীন কালের ইতিহাসগুলো প্রায় সবগুলোই কি ছিল, গোত্র ভিত্তিক ছিল। যেমন ধরো এখন আমরা কি বাংলাদেশি না, বা আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে হচ্ছে একটা দেশ হচ্ছে হয়েছে, এবং সেই দেশের হচ্ছে বেশ কিছু বিভাগ আছে, সেটার হচ্ছে একটা কয়েকগুলা জেলা আছে, উপজেলা আছে, একটা নির্দিষ্ট কাঠামো আছে, তাই না? এবং এখানে অসংখ্য অগণিত পরিবার আছে, অসংখ্য অগণিত জাতের মানুষ আছে, অসংখ্য ধর্মের মানুষ আছে, তাই না? কিন্তু ওই সময় প্রাচীন কালে হচ্ছে কি ছিল, সমাজটা গোত্র ভিত্তিক ছিল, মানে গোষ্ঠী ভিত্তিক, বুঝছো? যেমন ধরো এখন তোমার গ্রামে যদি তুমি খুঁজো, আমাদের বাবা মা যারা আছেন বা আমাদের দাদু যারা আছেন তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে তোমরা নিশ্চয়ই জানবা যে তোমাদের গ্রামে এই 50 বছর বা 100 বছর আগে মাত্র 2-1টা ফ্যামিলি ছিল। এই 2-1টা ফ্যামিলি থেকে একটা গ্রাম হয়েছে, তাই না? এই যে 2টা ফ্যামিলি থেকে একটা গ্রাম হয়েছে, তাহলে 2টা ফ্যামিলি থেকে 2টা গোষ্ঠীর জন্ম হয়েছে, 2টা গোত্রের জন্ম হয়েছে, সেটা মিলে একটা গ্রাম হয়েছে। এই যে গোষ্ঠী কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন নিয়ে যে একটা গোষ্ঠী হয়, একটা জাতি হয়, এদেরকে মূলত কি বলা হয়, গোত্র ভিত্তিক অথবা গোষ্ঠী ভিত্তিক সমাজ ছিল আর কি, বুঝতে পারছো? অর্থাৎ এক একটা সমাজে যে গোত্র ছিল, সেই গোত্রের একজন প্রধান থাকতেন, তিনি হচ্ছে সবকিছু নির্ধারণ করে দিতেন। যেমন এখন হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান একজন হবে, ঠিক আছে, রাষ্ট্রীয় কিছু আইন থাকবে, সেইভাবে কিন্তু আমাদের রাষ্ট্র বা বাংলাদেশে পরিচালিত হয়। কিন্তু এখন বাংলাদেশ যেইভাবে পরিচালিত হচ্ছে, ওই সময় হচ্ছে সমাজের যে একটা গোত্র ছিল, সেই গোত্রের মধ্যে একজন প্রধান থাকতেন। গোত্রের প্রধানে হচ্ছে বিচার আচার সালিশ বালি সবকিছু কি করতেন, তিনি দেখভাল করতেন। ঠিক আছে, তাহলে প্রাচীন কালে সমাজ কেমন ছিল, গোত্র ভিত্তিক ছিল, যে এক একটা গোত্রকে কেন্দ্র করে কি হইতো, এক একটা সমাজ গড়ে উঠছিল। ওকে, আচ্ছা, তারপরে আমরা গতকালকে কয়েকটা কি পড়ছিলাম, রাজনৈতিক যুগের কথা বলছিলাম। আর্য যুগ পড়ছিলাম, গুপ্ত যুগ, ওগুলো পড়ছিলাম না গতকালকে? আর্য, গুপ্ত, মৌর্য, গৌড় ছিল, এরকম কয়েকটা ছিল না? তার মধ্যে আর্য যে ছিল, আর্য পূর্ব ধর্ম চিন্তার প্রভাব ছিল। ঠিক আছে, ধর্ম চিন্তার একটা প্রভাব ছিল। আর্য যে রাজবংশটা, আর্যর পূর্ব ওই সময় কি ছিল, ধর্ম চিন্তার প্রভাবটা ছিল। কর্মফল, জন্মান্তরবাদ, যোগ সাধনা, এগুলা মানুষে মানে ধর্মতে আমরা যারা বিশ্বাস করি না, তারা মনে করতো যে ধর্ম অনুযায়ী কর্মের ফল, আমি যেই কর্মটা ফলবো সেই কর্মের কি আসবে, ফল আসবে। তারপরে জন্মান্তর, অর্থাৎ জন্মের পরে আমরা আবার জীবিত হবো, এটা তারা বিশ্বাস করতো। যোগ সাধনা, এরকম অনেকগুলা ধর্মীয় প্রভাব ওই সময় ছিল। কোন সময়ে? আর্যদের পূর্বের যুগে। আর্য পূর্ব মানে কি, আর্য যারা আছে বা আর্য যে জাতিটা আছে, সেই জাতির পূর্বের সময় কি ছিল, ধর্মের চিন্তার প্রভাবটা ছিল। ঠিক আছে, তারপরে ওই সময় আরেকটা বিষয় ছিল অতিথি পরিচর্যা, মানে অতিথি পরায়ণ ছিল মানুষগুলো, এবং সামাজিক প্রথার মধ্যে ছিল গীত,
বিয়ে, হলুদ, গায়ে হলুদ, সিঁদুর ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছিল যেগুলো এখন প্রায় বিলুপ্তের পথে আর কি বলা চলে। এগুলা ওই সময়টাতে আমাদের প্রাচীন বাংলার সামাজিক সংস্কৃতিতে অনেক বেশি এই বিষয়গুলা কিন্তু ছিল। এখনো দেখো বিয়ে হইলে কি করে, আমাদের যে ঐতিহ্যবাহী গায়ে হলুদের পরিবর্তে ডিজে গানস এগুলা কিন্তু বাধা, ঠিক আছে। গীতি সিঁদুর বলতে কি বোঝায়? গীতি মানে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে এক ধরনের গীত হয়। গীত বলতে এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে বেশি হয় আর কি, সব জায়গাতে হয় না। মানে নারীরা অথবা পুরুষরা মিলে সবাই একসাথে গোল হয়ে হচ্ছে বিভিন্ন গান গায় এবং হাততালি দেয় আর কি, এটাকে গীতি বলা হয়। অথবা হচ্ছে গীতি এক ধরনের গানও কিন্তু আছে, এটা আর কি। আর সিঁদুর তো হচ্ছে ওই যে হিন্দু যারা আছে তারা হচ্ছে একটা বিভিন্ন অনুষ্ঠানে সিঁদুর একটা মাথায় দেয় না, এই ধরনের ব্যাপার আর কি। তো অথবা হচ্ছে ওই সময়ে হচ্ছে সামাজিক এই বিষয়গুলা আমাদের প্রাচীনকালে অনেক বেশি ছিল। এগুলো এখন কিন্তু অনেক বিরক্তির পর্যায়ে গেছে। যেমন একটা বিয়ের অনুষ্ঠান দেখবা, গায়ে হলুদ যদি হয় ওইটা আমাদের সংস্কৃতি মতো হয়, এটা হচ্ছে পশ্চিমাদের মতো করে হয়। কিংবা বিয়ের অনুষ্ঠানে ডিজে গান হয়, কিংবা আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে কি হয়, আমাদের ঐতিহ্যবাহী যে সংস্কৃতিগুলো সেগুলো না হয়ে এগুলো কি হয়, নতুন নতুন বিদেশি সংস্কৃতিগুলো কিন্তু এখন চর্চা হয়। ফলে কি হয়েছে যে আমাদের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে হচ্ছে সংস্কৃতি সেগুলা খুব বেশি এখন দেখা যায় না। এর মধ্যে এগুলা ছিল জারি গান, তোমরা দেখবা জারি গান আছে, পুঁতি গান আছে, হ্যাঁ এগুলা কিন্তু ওইসব প্রচুর প্রচলন ছিল, ঠিক আছে। তাহলে প্রাচীন বাংলার সামাজিক জীবনের একটা ছোট স্ন্যাপশট আমরা এখান থেকে দেখে নিলাম, ওকে। তারপরে দেখো আমরা যাব আরো সামনে যাইয়া হচ্ছে জাতিভেদটা আবার একটু ঝামেলা ছিল প্রাচীন বাংলা, জাতিভেদ এবং পেশা। ওখানে হচ্ছে তোমরা নিশ্চয়ই যদি খোঁজ নেও বা ইতিহাস যদি পড়ো তাহলে দেখবা যে ওই সময় তো আসলে হিন্দুদের প্রভাবটা বেশি ছিল। তো হিন্দুদের মধ্যে কিন্তু কয়েকটা জাত ছিল এবং সেই জাতটা খুব বেশি, জাতি যে বিভেদটা এটা অনেক বেশি ছিল। এক জাতের মানুষরা আরেক জাতের মানুষকে অনেক সময় মানুষের মর্যাদা দিতেও কি করতো, এইরকম কুণ্ঠাবোধ করতো। তো ওই সময়ে কয়েকটা জাতি ছিল, তার মধ্যে বেশি ছিল ব্রাহ্মণ, যারা হচ্ছে ধরো ধর্ম মানে আমাদের দেশের যে এখন যারা হচ্ছে ধর্মীয় হচ্ছে মানে হুজুর যারা আছেন কিংবা আলেম যারা আছেন, হ্যাঁ ওনাদের মতো না, কিন্তু ওরা হচ্ছে ওই পর্যায়ে ছিল আর কি, যে ধর্মকর্ম যেগুলা ওগুলো হচ্ছে ব্রাহ্মণ যে গোষ্ঠী ছিল তারা মূলত এগুলা দেখতো এবং তারা হচ্ছে সমাজের সবচেয়ে উঁচু শ্রেণী মনে করতো আর কি। এটা ছিল ব্রাহ্মণ একটা শ্রেণী ছিল, আরেকটা ছিল ক্ষত্রিয়, আরেকটা শ্রেণী ছিল বৈশ্য ছিল, আরেকটা ছিল শূদ্র, হ্যাঁ। এবং এই যে সবচেয়ে এই ব্রাহ্মণ শ্রেণী এবং এইগুলারে কি করতো, খুব বেশি নেগলেক্ট করতো, খুব বেশি হচ্ছে এদেরকে ছোট মনে করতো, বুঝতে পারছো। তাহলে এই যে কয়েকটা শ্রেণী বিভাগ ছিল, এটা ওই সময়ে চরম আকারে ছিল কিন্তু প্রাচীন বাংলার ইতিহাসে, বুঝতে পারছো। এবং হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম যে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি খুব সহজেই কি করছিল, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে নিয়েছিল। তার কারণটা ছিল ওই সময়ের হিন্দু মানুষ যারা ছিল বা এর আগে যারা ছিল ওরা দেখে আসে, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যারা ধরো ওই যে বৈশ্য বা ক্ষুদ্র শত্রু, এগুলো হচ্ছে সমাজের শোষণ ওর কারণে নিপীড়িত হইতে হইতে এরা হচ্ছে নতুন একটা যখন দেখলো ইসলামী শাসন ব্যবস্থা বা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার কি এইগুলা দেখে খুব ইজিলি তারা গ্রহণ করতে শুরু করছে, কারণ তারা সামাজিক মর্যাদা পেয়েছিল আর কি, বুঝতে পারছো। তাহলে ওই সময়ে কি ছিল, প্রাচীন বাংলায় শ্রেণী বিভাজনটা অনেক বেশি ছিল। তার মধ্যে প্রধান 4টা শ্রেণী আমরা এখানে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্মণ কারা ছিল? আমি বলে দিয়েছিলাম যে ব্রাহ্মণরা হচ্ছে অধ্যয়ন এবং পূজা পার্বণ এগুলা তারা করতো, মানে শিক্ষা দীক্ষা ধর্মকর্ম যা ছিল এগুলা সব ব্রাহ্মণদের অধীনে ছিল। এই হচ্ছে ব্রাহ্মণদের কাজ আর কি, এটা ঠিক আছে। তারপরে ক্ষত্রিয় যারা, এরা ছিল মূলত ক্ষত্রিয়রা, এটা একটু ভুল আছে এখানে, যুদ্ধ না সম্ভবত বৌদ্ধ হইতে পারে, আমি একটু পরে ক্লিয়ার করে দেব। আচ্ছা, বৈশ্য যারা, তারা মূলত বণিক শ্রেণী যারা ছিল আর কি, ব্যবসা বাণিজ্য তারা করতো। আর শূদ্র দ্বারা, হ্যাঁ এরা মূলত সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ ছিল এবং তারা কৃষি কাজ করতো এবং সাধারণ কাজগুলো তারা কিন্তু করতো, বুঝতে পারছো। তাহলে এই যে কৃষি কাজ যারা করতো তারা সবচেয়ে বেশি কি ছিল, তারা সবচেয়ে বেশি অপমানিত ছিল, তারা সবচেয়ে বেশি তাদেরকে কম মূল্যায়ন করা হইতো। এমনকি উঁচু শ্রেণীতে আরো যারা আছে, হ্যাঁ তারা হচ্ছে এদেরকে কি ওই রকম মানুষই মনে কিন্তু করতো না, বুঝতে পারছো। তো এইরকম চরম পর্যায়ের
শ্রেণী বিভেদ কিন্তু ওই সময়টাতে ছিল, বুঝতে পারছো? আচ্ছা, আমরা দেখি যে ক্ষত্রিয়রা মূলত কারা ছিল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারা এটাই ছিল ক্ষত্রিয় মানে যুদ্ধ আর কি। যুদ্ধ মানে হচ্ছে তারা হচ্ছে শাসক শ্রেণী ছিল আর কি, মানে বুঝতে পারছো, মানে যোদ্ধা তারা ছিল আর কি। যুদ্ধ অর্থাৎ শাসন কাজের সাথে যেগুলো ছিল সেগুলা তারা মূলত করতো আর কি। হ্যাঁ, শাসন, স্পেলিংটা ঠিক আছে আমি শিওর না, অর্থাৎ প্রশাসনিক কাজ যেগুলো এগুলো মূলত এই ক্ষত্রিয়রা করতো। আর ধর্ম কর্ম এগুলা এদের কাজ ছিল। আর এরা ছিল বণিক শ্রেণী, কিন্তু সবচেয়ে শোষিত শ্রেণী কারা ছিল? এরা ছিল সবচেয়ে বেশি কি শোষিত শ্রেণী। এদেরকে মানুষের মর্যাদা পর্যন্ত দেয়া হইতো না। তাহলে আমরা যদি বলতে যাই যে প্রাচীনকালে আমাদের বাংলাদেশে কয়টা শ্রেণী ছিল এবং শ্রেণী বিভেদগুলো কেমন ছিল, তাহলে প্রধানত কয়টা? 4টা শ্রেণী ছিল। কি কি শ্রেণীগুলো দেখো, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা শ্রেণী কিন্তু ছিল। ব্রাহ্মণরা কি করত? তারা ধর্ম এবং জ্ঞানের সাথে ছিল। ক্ষত্রিয়রা ছিল রাষ্ট্র পরিচালনাতে, এবং কি ছিল? বৈশ্যরা ছিল বৈশ্যরা ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর শূদ্র যারা ছিল তারা কি সমাজের সবচেয়ে বেশি অবহেলিত কৃষি এবং সাধারণ কাজগুলো তারা করতো। ক্লিয়ার এই 4টা সমাজ? ওকে তাসনুবা, হ্যাঁ তুমি লেট করে ফেলছো, 8:30টায় ক্লাস হয়েছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, এখন ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ ওকে, ক্লিয়ার হয়েছে সবাই। তারপরে হচ্ছে নাজিমা কি বলছে? থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আরো সামনে যাই। জাতি বিভেদটা দেখলাম প্রাচীনকালের। তারপরে দেখো নারীদের অবস্থান খুবই শোচনীয় ছিল, বুঝতে পারছো? নারীদের ইতিহাসটা এর আগেও শোচনীয় ছিল। আমরা যদি প্রাচীন বাংলা না দেখে যদি আমরা অন্য যুগগুলা দেখি, তোমরা হচ্ছে পৌরনীতিতে আমরা পৌরনীতি না এইটাতেই পড়ে আসছি, ওই যে সভ্যতার দিকে, ওখানে হচ্ছে নারীদেরকে হচ্ছে মর্যাদা দেওয়া হইতো না, ভোটাধিকার দেওয়া হইতো না, এরকম অনেকগুলো বিষয় কিন্তু ছিল। তো প্রাচীন বাংলাদেশে হচ্ছে নারীদের অবস্থাটা শোচনীয় ছিল, যে মেয়েদেরকে লেখাপড়া শেখার সুযোগ, পর্দা প্রথা ছিল না। হ্যাঁ, লেখাপড়ার সুযোগ দেওয়া হইতো না, এবং পর্দা প্রথাটাও কি ছিল না? পর্দা প্রথাটাও ছিল না, অর্থাৎ নারী এবং বহু স্ত্রী রাখার প্রথা ও সতীদাহ প্রথা ছিল। এটা বুঝছো? বহু স্ত্রী রাখার প্রথাটা তো বুঝছো, কিন্তু সতীদাহ প্রথাটা কি বুঝছো? সতীদাহ প্রথাটা মানে কি? সতীদাহ প্রথা মানে এটা কি বুঝতে পারছো? ওকে, জানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা সবাই তাহলে জানো। তারপর আমি একটু বলে দিই, সতীদাহ হচ্ছে যখন কোনো স্বামী মারা যেত, তখন সেই স্বামীর সাথে কি হইতো? স্ত্রীকেও কি করতো? মানে হচ্ছে তোমার কি বলে, আগুনে ঝাঁপ দিতে হইতো, বুঝতে পারছো? এরকম চরম পর্যায়ে একটা প্রথা ছিল। তারপরে ধন সম্পত্তিতে নারীর অধিকার সীমিত ছিল, অনেক সময় নাই বলতেই ছিল আর কি, এবং সীমিত ছিল আর কি। তাহলে নারীদের ওই সময়ে খুব একটা কি ছিল না। আচ্ছা, খাদ্য এবং পোশাক পরিচ্ছদটা তুমি দেখো, এবং আমরা এখানে আলোচনা করছি সামাজিক সাংস্কৃতিক। এই যে খাদ্য, পোশাক, পরিচ্ছদ, এগুলা কিন্তু কি প্রত্যেকটা সমাজের অংশ, বুঝতে পারছো? এই জন্য আমাদের এই আলোচনাতে এগুলো আসছে। তারা মূলত ভাত, আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ আমরা যারা আছি, বা এশিয়া কান্ট্রিতে যারা আছে, বাংলাদেশ সবাই কি আমরা মূলত ভাতটাই বেশি খাই আর কি। এখনো কিন্তু আমরা ভাতেই খাই, ঠিক আছে। তাহলে ভাত, মাছ, মাংস, শাক সবজি এগুলো পরিবর্তন খুব একটা হয় নাই। শহরে যারা আছে তাদের জীবনে কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু গ্রামে যারা আছে আমরা এখনো কি ফুল একদম সবসময় নিয়মিত এই খাবারগুলাই কিন্তু আমরা খেয়ে আসে, এগুলো আমাদের ঐতিহ্যবাহী খাবার। এবং তোমরা একটা কথা নিশ্চয়ই শুনছো যে মাছে ভাতে কি বলতো? মাছে ভাতে বলতে পারবা কেউ? মাছে ভাতে আমাদেরকে বলা হয়, যে মাছে ভাতে কি বলা হয় বলতো? কেউ কি জানো? হ্যাঁ, বাঙালি। মাছে ভাতে হচ্ছে আমরা বাঙালি। তাহলে মাছ ভাত এগুলো হচ্ছে আমাদের রক্তের সাথে মিশানো, এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে এগুলো ছাড়া আমরা বাসা। আমি নিজে ভাই যা কিছু খাই আমার ভাত ছাড়া কিন্তু হয় না, বুঝতে পারছো? আচ্ছা, পোশাক হচ্ছে সেলাইবিহীন কাপড়, উৎসবে বিশেষ পোশাক। এটা এখন এক সময় ছিল আর কি, যে সেলাইবিহীন পোশাক। তোমরা দেখবা যে এখনো তোমাদের আশপাশে হিন্দু কোনো পরিবার থাকে, এখনো হিন্দুদের মধ্যে দাদু বয়সী যারা আছেন ওনারা দেখবা যে সেলাইবিহীন কাপড় পরে, একটা নিচে পরে আর একটা গায়ে দেয়, বুঝতে পারছো? এই সেলাইবিহীন কাপড়টা তাদের অনেক বেশি প্রচলন ছিল, এবং উৎসবের ক্ষেত্রে ওটা স্পেশাল আর কাপড় ছিল, ওটা হয়তো হলুদের রঙে এরকম থাকতো আর কি। তারপরে যে অলংকারের ক্ষেত্রে কানের কুন্দল, গলায় কানের দুল, মনে হয় কানের দুল, কুন্দল, এগুলা, গলার হার, হাতের শঙ্খ, আঙ্গুলের আংটি। মানে অলংকারের ক্ষেত্রে আমরা বা আমাদের বাঙালি যারা ছিল তারা কি ছিল? মানে অনেকটা পরিশীলিত ছিল, কিংবা তারা শৌখিন ছিল আর কি। অনেক ধরনের অলংকার আমরা দেখতে পাই আর কি, ঠিক আছে। তারপরে চলো আমরা আরো সামনে যদি যাই, বাদ্যযন্ত্র, খেলাধুলার ক্ষেত্রে যেগুলা ছিল, বীণা,
তারপরে হচ্ছে বীণা বোঝো এক ধরনের যন্ত্র আর কি, বাঁশির মতোই। তারপরে বাঁশি, মৃদঙ্গ, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। তারপরে ডাক, ডুল, খুল, করতাল এগুলো ছিল আমাদের। তারপরে খেলাধুলা ছিল কুস্তি। কুস্তি একটা ঐতিহ্যবাহী খেলা ছিল, এখনো তোমরা মাঝে মধ্যে দেখবা ভিডিওতে বিভিন্ন কুস্তি দেখা যায়, বুঝছো? যে এলাকাতে কিছু ধর একটু হৃষ্টপুষ্ট পুরুষরা থাকে না, এরা দুইজনে দেখা যায় খুব ডুসাডুসি করে কুস্তি খেলা খেলে আর কি, ঠিক আছে। তারপরে নৌকা বাইচ, এটা নেকা বাইচ লেখছে, নৌকা বাইচ হবে। হ্যাঁ, নৌকা বাইচটা হচ্ছে আমাদের একদম ঐতিহ্যবাহী একটা খেলা ছিল, এখন প্রায় বিলুপ্ত, মাঝে মাঝে দেখা যায়। কয়েকদিন আগে আমি দেখলাম হচ্ছে সুনামগঞ্জে হচ্ছে একজন এমপি প্রার্থী নৌকা বাইচটা করেছেন। এবং ব্যায়াম, ব্যায়াম তো তোমরা বুঝোই। এবং বাজিকর, বাজিকর এগুলো খেলাগুলা ছিল আর কি আমাদের। হ্যাঁ, আচ্ছা, নারীদের খেলাগুলোর মধ্যে ছিল উদ্যান রচনা, জল ক্রীড়া। এই খেলাগুলোর নামই শুধু আমি জানি, আমি নিজে আসলে ওগুলো অত কিছু ডিটেলসে জানি না কি, আমাদের এইগুলা খেলাগুলোর নাম ছিল আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আচ্ছা, এগুলা হচ্ছে বেশি প্রচলিত ছিল আর কি, নৌকা বাইচ এবং কুস্তি এগুলা বেশি প্রচলিত ছিল। তাহলে আমাদের প্রাচীন বাংলার সংস্কৃতিতে আমরা এই যে আমাদের খেলাধুলা, বাদ্যযন্ত্র, এই বিষয়গুলো আমরা দেখলাম। নারীদের খেলাধুলার অধিকারটা খুব একটা ছিল না। উদ্যান রচনা বা জল ক্রীড়া, এগুলা জল ক্রীড়া বুঝতেছি না, মানে পানি দিয়ে হয়তো কোনো ধরনের খেলা ছিল আর কি, এগুলা ছিল মূলত। তারপরে আরো সামনে যাও, উৎসব আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কি ছিল? যে প্রধান উৎসব হইতো বাইফোঁটা। বাইফোঁটা কিন্তু এখনো হিন্দু সমাজে প্রচলিত আছে। হ্যাঁ, নবান্ন উৎসব তো তোমরা জানো, রথযাত্রা, হোলি, জন্মাষ্টমী, এগুলো সবগুলো হিন্দুদের আর কি মূলত, ঠিক আছে। তারপরে হচ্ছে লেখিক অনুষ্ঠান, আবার কি দেখো যে গর্ভাধারণ, তারপরে সীমান্তোন্নয়ন, তারপরে নামকরণ, অন্নপ্রাশন, এগুলাও অনেকটাই হিন্দু। নামকরণটা হচ্ছে মুসলিম সমাজেও আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধর্মশাস্ত্রের প্রভাব ছিল, খাদ্য, উপবাস, শুভ অশুভ, এই বিষয়গুলো ছিল। মানে খাদ্য, উপবাস বলতে কি, ধরো যেমন আমরা মুসলিমরা হচ্ছে রোজা রাখি, তাই না? তো হিন্দু ওই সময়কার মানুষ যেহেতু হিন্দু বেশি ছিল, তো তারা হচ্ছে হয় খাওয়া দাওয়া করতো কিংবা উপবাস করতো আর কি, না খেয়ে থাকলে তাদেরকে উপবাস বলা হইতো। তো ধর্মের এই ধরনের প্রভাবগুলো তাদের মধ্যে ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেখলাম যে বাইফোঁটা একটা হচ্ছে উৎসব ছিল ওই সময়ে, হচ্ছে এটা এখনো আছে, এগুলা তো মোটামুটি আছে। নবান্ন উৎসবটা একটু কমে গেছে। নবান্ন উৎসবটা আমাদের হচ্ছে বর্তমানে দেখবো হিন্দু মুসলিম সব জায়গা থেকে পরিচিত ছিল, কিন্তু নবান্ন মানে হচ্ছে ধরো অগ্রহায়ণ মাসে ধান যখন আসতো ওই সময় নবান্ন উৎসবটা করা হইতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো অর্থনৈতিক অবস্থা যদি দেখো, এটা হচ্ছে খুবই ভালো একটা অবস্থান ছিল আমাদের, যদিও হচ্ছে এক সময় পরবর্তীতে চিনিয়ে নেওয়া হয়েছে। প্রথমটা কি দেখা যায়, কৃষি প্রধান দেশ। আমরা কিন্তু এখনো কৃষি প্রধান দেশ। তোমরা যদি হচ্ছে অন্যান্য বইগুলা পড়তে যাও, তাহলে দেখবা যে আমরা কোথায় জানি দেখছিলাম, অর্থনীতি মনে পড়ছিলাম যে 37% মানুষ সম্ভবত, শিওর না, এর কাছাকাছি হবে আর কি, যে এখনো ডিরেক্টলি কি কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষির সাথে ইনভলভমেন্ট আছে এরকম। তারপর হচ্ছে কৃষি প্রধান সমাজ আমাদের। হ্যাঁ, এবং ওই সময় ছিল ধান প্রধান ফসল, পাট, তুলা, ইক্কু। হ্যাঁ, ইক্কু মানে হচ্ছে ওই যে তোমার হচ্ছে কি আখ আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ফলের মধ্যে আম, কাঁঠাল, এগুলা এখনো আছে। পশুপালন, গরু, ছাগল, এগুলা এখনো আছে আমাদের। কুটির শিল্প, মাটি দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো হইতো, লোহার অনেক জিনিসপত্র বানানো হইতো, কাঠের জিনিসপত্র এগুলা বানানো হইতো। কিন্তু মাটির জিনিসপত্রটা কি অনেক বিরল ছিল। তোমরা নিশ্চয়ই দেখছো কিনা আমি জানি না, আমি অনেক ফ্যামিলিকে দেখছি ঘরে যে জিনিসপত্র থাকে না, কিচেনের যে জিনিসপত্র, সবগুলা হচ্ছে মাটির। প্লেট মাটির, তোমার হচ্ছে ভাতের যে পাত্র সেটা মাটির, পানির কলসি সেটা সবকিছু মাটির। আমি অনেক জিনিসপত্র কিন্তু গ্রামে দেখেছি, বুঝতে পারছো? তাহলে এই লোহার, মাটির জিনিসপত্র অনেক ছিল, প্রচলন ছিল, এখন অনেকটাই কমে গেছে বা খুবই কম দেখা যায় আর কি, ঠিক আছে। এটা বোধ হয় আমাদের অধ্যায়টা প্রায় শেষ নাকি? হ্যাঁ, শিল্প ও বাণিজ্য, এটাই মনে হয় শেষ। আমাদের সবচেয়ে অন্যতম একটি শিল্প, পোশাক বা জিনিস ছিল, পুরো পৃথিবী বিখ্যাত ছিল যে মসলিন, একটা কাপড় ছিল আর কি, যেটা হচ্ছে খুবই সুন্দর ছিল, খুবই মোলায়েম ছিল, যেটা খুবই সফট ছিল আর কি, এবং পুরো পৃথিবী বিখ্যাত এটা
পরিচিতি ছিল, বুঝতে পারছো? কিন্তু এটা হচ্ছে ইংরেজরা শেষ করে দিয়েছিল। তারপর হচ্ছে এটা ছাড়াও আরো অনেক সূক্ষ্ম বস্ত্র ছিল আমাদের, তারপরে মোটা কাপড়ও কিন্তু ছিল। হ্যাঁ, রপ্তানি করা হইতো, কাপড় করা হইতো, চিনি, গুড়, লবণ, মশলা, মুক্তা। হ্যাঁ, এই যে চিনি হচ্ছে আমাদের, যেহেতু আমরা দেখছিলাম আগে ইক্কু, মানে ইক্কু হচ্ছে আখ আর কি, মানে যেটা হচ্ছে আখ, তোমরা তো জানো। তো ওখানে ইক্কুতে কিন্তু চিনি হয়, তো চিনি হচ্ছে প্রচুর আমাদের উৎপাদন করা হইতো। সেই চিনিগুলো আমরা কি করতাম, রপ্তানি করতে পারতাম। কিন্তু এখন দেখবা আমাদের চিনি কলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, দুর্নীতি হইতে 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 একদম বন্ধের পর্যায়ে চলে আসছে, ঠিক আছে। তারপরে লবণ অনেক ছিল, মশলাও কিন্তু আমরা কি মানে রপ্তানি করতে, রপ্তানি তো বুঝো মানে বিদেশে পণ্য আমরা পাঠাইতে পারতাম, যেগুলো অনেকটা এখন কমে গেছে, ঠিক আছে। তারপরে বাণিজ্য ছিল কি, স্থলপথ ছিল আমাদের বাণিজ্য পথ, ঠিক আছে, স্থলপথ এবং সমুদ্রপথ ভারতের এবং বিদেশের সঙ্গে ছিল আমাদের। স্থলপথটা হচ্ছে ধরো অভ্যন্তরীণ বা কাছাকাছি, আর দূরে যেখানে সেগুলো হচ্ছে সমুদ্রপথে, মানে জলপথে ভারত এবং বিদেশের সঙ্গে, আশপাশের বিভিন্ন দেশের সঙ্গে আর কি। যেহেতু ওই সময় খুব বেশি আন্তর্জাতিক বাণিজ্য প্রসারটা খুব একটা ছিল না, ওইটা হচ্ছে পরবর্তীতে আসছে। আমরা জানি তোমরা যখন কিসের ইতিহাস পড়তে যাবা, ওই ইংরেজের ইতিহাস যখন পড়তে যাবা, ওরা 1757 সালে আমাদের এই দেশটা দখল করে নিলেও তারা কিন্তু আরো প্রায় 1-150 বছর আগে এই দেশে হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে আসছিল। তো তারা যখন আসছে তখন মূলত হচ্ছে এই পুরো বিশ্বের সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল আর কি, যদিও সেটা আমরা ধরে রাখতে পারি নাই, তারাই মূলত ছিনিয়ে নিয়ে নিয়েছিল আর কি, ঠিক আছে। তাহলে বেশিরভাগ আমাদের বৈদেশিক বাণিজ্যটা কোথায় হইতো, ভারতের সঙ্গে হইতো, আশপাশের কান্ট্রিগুলোর সাথে হইতো। এবং আন্তর্জাতিক বাণিজ্যগুলো কিভাবে হইতো, সমুদ্র পথে অথবা জলপথে, আর আশপাশে যেগুলো সেগুলো কি স্থলপথে হেঁটে হইতো আর কি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের, হ্যাঁ এই অধ্যায়টা কি শেষ? আচ্ছা, স্থাপত্য ও ভাস্কর্য, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিষয়। তোমরা হচ্ছে, আমরা হচ্ছে বিজিএস তোমাদের না, এটা ক্লাস 8 এর, যে ওখানে দেখবা যে ইউনিসেফ নিয়ে পড়াইছিলাম আমরা, ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো হচ্ছে আমাদের অনেকগুলা স্থাপত্যকে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে এগুলা দেখো আছে, ধর্মীয় কিছু স্থাপনা আছে। দেখো ধর্মীয় স্থাপনার মধ্যে কি আছে, স্তূপ আছে, বিহার আছে, মন্দির আছে। হ্যাঁ, বিহার বলতে বিশেষ করে বৌদ্ধ বিহার গুলো, আমরা অনেকগুলা বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির গুলো খুঁজে পাই বিভিন্ন জায়গাতে। তারপরে গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে আছে কুমিল্লার লালমাই ও ময়নামতি, পাহাড়পুর আছে, পাহাড়পুরের মহাস্থানগর, পাহাড়পুর মহাস্থানগর, তারপর সোমপুর মহাবিহার। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রাচীন কালের নিদর্শন হিসাবে এখনো কিন্তু আছে। হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে কুমিল্লার থেকে থাকো তাহলে তো আছো, বা কুমিল্লার বাহিরে থেকে যারা আছে তারাও কিন্তু অনেকেই দেখবা যে কুমিল্লাতে ঘুরতে যায়, আমরাও গেছিলাম গত বছরে। হ্যাঁ, তো হচ্ছে, আচ্ছা চলো আমরা যদি আরো সামনে যাই, 7 নম্বর চ্যাপ্টারটা শুরু হয়েছে না, এখনো শুরু হয় নাই। শিল্পকলার উদাহরণ, এটা দেওয়া খুব একটা দেওয়ার দরকার নাই। দেব দেবী, প্রাণী, উদ্যান ও উদ্ভিদ, এগুলো হচ্ছে ভাস্কর্য হিসেবে বানানো হইতো আর কি। বিশেষ করে যেহেতু ওই সময়কার মানুষ বেশিরভাগ হিন্দু, সবাই হিন্দু ছিল, তো সেক্ষেত্রে দেব দেবীর মূর্তিগুলো তারা বানাইতো আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে টেরাকোটা ও মৃৎপাত্র, তারপরে মুদ্রা ও পুঁতি শিল্প, এগুলাও তারা উৎপাদন করতো আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাষা ও সাহিত্য, এটাই বোধহয় শেষ আমাদের 5ম অধ্যায়। আরো 2-1টা রয়েছে। আচ্ছা, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে দেখো আদি যে ভাষা ছিল, মানে সবচেয়ে পুরাতন ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা, বুঝছো? অস্ট্রিক একটা ভাষা ছিল, সেই ভাষাটা ছিল বৈদেশিক, বৈদিক থেকে আসছে, অস্ট্রিক থেকে বৈদিক আসছে, বৈদিক থেকে আসছে সংস্কৃত, সংস্কৃত থেকে আসে কি প্রাকৃত, প্রাকৃত থেকে আসছে অপভ্রংশ। হ্যাঁ, অপভ্রংশ থেকে বাংলা আসছে। তাহলে এই বাংলার যাত্রা কতটুকু দেখছো, কোথা থেকে আসছে, যে অস্ট্রিক ভাষা থেকে আমাদের বাংলাটা আসছে। আসার যে যাত্রা কয়েকটা পয়েন্ট আছে এখানে, কি বৈদিক, সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ, ওখান থেকে কি আসছে, মূলত বাংলা আসছে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে এই যে প্রাচীন কালে যারা ছিল তাদের থেকেই মূলত কি আমাদের বাংলা ভাষাটাও কিন্তু এসেছে, ঠিক আছে। তারপরে দেখো প্রাচীন বাংলার সবচেয়ে প্রসিদ্ধ যে সাহিত্য সেটা হচ্ছে কি চর্যাপদ। এই যে চর্যাপদ হচ্ছে সবচেয়ে প্রাচীন বাংলার সবচেয়ে প্রসিদ্ধ সাহিত্য কি চর্যাপদ। হ্যাঁ, চর্যাপদে হচ্ছে ভক্তি, নৈতিকতা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন চিত্র পাওয়া যায়। অর্থাৎ ওই সময়ের মানুষ, এখন তো ধরো আমাদের কাছে প্রিন্টেড অনেক বই আছে, অনেক ইবুক আছে, তাই না?
এবং অনলাইনে অনেক ধরনের কন্টেন্ট আমরা খুঁজে পাই, কিন্তু ওই সময় তো এগুলো ছিল না। সেক্ষেত্রে দেখা যাইতো পাথরের মধ্যে খোদাই করা থাকতো, দেয়ালের মধ্যে লেখা থাকতো, মাটিতে লেখা থাকতো, এই ধরনের বিষয়গুলোকে মূলত ইতিহাস। তো চর্যাপদ যেটা আছে এখানের মধ্যে আমরা চর্যাপদটা খোঁজার পরে যখন আবিষ্কার হলো, ওখানে দেখা গেল ওই সময়কার মানুষে কি ধরনের ভক্তি করত, কাকে ভক্তি করত, বা কোন ধর্মের প্রতি ভক্ত ছিল, তাদের নৈতিকতা কেমন ছিল, হ্যাঁ, এবং দৈনন্দিন জীবনের চিত্রগুলা এই চর্যাপদে খুঁজে পাওয়া যায়। ওকে, তাহলে ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে তাদের বড় অবদান হচ্ছে চর্যাপদ, তাদের সাহিত্য, এবং অস্ট্রিক ভাষা থেকে বাংলা ভাষাটা আমাদের এসে যায়। ওকে, তারপরে আমরা আরো সামনে যাইও দেখবো যে ধর্ম এবং ধর্ম চর্চা, এবং প্রাচীন যে ধর্ম ছিল সেটা ছিল প্রকৃতি পূজা। বুঝছো, প্রকৃতি পূজা একদম প্রথম দিকে যে মানুষগুলো, তারা তো আসলে এত জ্ঞান অর্জন করার সুযোগও পায় নাই, বা পৃথিবীর বিভিন্ন জ্ঞানের সন্ধানও তারা কিন্তু পায় নাই। সেক্ষেত্রে তারা যখন যেটাকে দেখতো সেটাকে কি পূজা করতে শুরু করতো। হ্যাঁ, কেউ দেখা যেত সূর্যের পূজা করত, কেউ দেখা যেত চন্দ্রের পূজা করত, কেউ পাহাড়ের পূজা করত, বিভিন্ন জিনিসের পূজা তারা করতো। অর্থাৎ প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এই প্রকৃতি পূজা তারা অনেক বেশি করেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এক সময় আসলো মনসা পূজা, এটা এক ধরনের ধর্মীয় কি আর কি। তারপরে বৃক্ষ পূজা, হ্যাঁ, অনেক সময় গাছেরও পূজা করা হয়েছে। ঠিক আছে, প্রধান যে ধর্ম সেটা কি ছিল, বৈদিক থেকে আসলো বেদ্য বা জৈন, তারপরে পাল যুগে আসলো বেদ্য ধর্মের প্রসার। এটা বৌদ্ধ মনে, হ্যাঁ, বেদ্য হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো সেন যুগে হচ্ছে শিব, বৈষ্ণব, পার্বতী পূজা, এগুলা কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে। শুরুতে কি একদম শেষের দিকে এসে যুক্ত হয়েছে এই ধর্মগুলা। ঠিক আছে, শিব, বৈষ্ণব, পার্বতী পূজাগুলা শেষের দিকে এসে যুক্ত হয়েছে। তারপরে আমরা আসবো পুরা অধ্যায়ের যে সার সংক্ষেপ, যদি আমরা এখানে একটু দেখতে যাই যে সামাজিক জীবনটা কেমন ছিল, গ্রাম্য কৃষি প্রধান এবং উঁচু বর্ণের প্রভাব। অর্থাৎ আমরা দুই কথায় বলতে পারি যে প্রাচীনকালের বাংলার সামাজিকতা কেমন ছিল, একটা ছিল গোত্র ভিত্তিক, এবং প্রধান যে গোত্র তাদের প্রভাবটা অনেক বেশি ছিল, একই সাথে কৃষি ভিত্তিক ছিল। ঠিক আছে, অর্থনীতিটা ছিল কি কৃষি এবং শিল্প বাণিজ্যের সাথে সংমিশ্রণ। সংস্কৃতি ছিল পোশাক, খাদ্য, উৎসব, শিল্পকলার বিকাশ মোটামুটি ছিল। ভাষা সাহিত্যের চর্যাপদ এবং বাংলা ভাষার উদ্ভব হয়েছিল। ধর্মের ক্ষেত্রে বৈদিক, বৌদ্ধ, জৈন, এটা কি পৌরাণিক হবে, এটা প্যারানিক না, এটা পৌরাণিক হবে। হ্যাঁ, পৌরাণিক ছিল, পৌরাণিক এই ধর্মগুলা মূলত ওখানে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের পঞ্চম অধ্যায়টা আমরা সংক্ষেপে আলোচনা করার ট্রাই করলাম, খুবই সংক্ষেপে, তারপরে কিন্তু আধা ঘন্টা চলে গেছে। বুঝছো, আমাদের আরো দুটি অধ্যায় আছে, আমি হচ্ছে দ্রুত শেষ করার ট্রাই করব। যখন তোমাদের বোরিং লাগবে তোমরা বলে দেবে আর কি, আমি হচ্ছে জোর করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আরো সামনে যাই। দেখো আমাদের পরবর্তী সপ্তম অধ্যায় আছে যে মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। সেম কথাটাই আমরা প্রাচীন যুগেরটা দেখছি, এখন আমরা কি মধ্যযুগেরটা আমরা মূলত এখানে দেখবো। মধ্যযুগটা কখন, তোমরা কি কেউ বলতে পারবা? এই যে মধ্যযুগের কথা আমরা বলছি, এই মধ্যযুগটা কখন, কেউ কি বলতে পারবা কখন থেকে মধ্যযুগটা শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলো হুমায়রা, বলো যে মধ্যযুগ কখন থেকে। এই যে মধ্যযুগ, আমরা প্রাচীন যুগেরটা পরে আসলাম, এখন আমরা মধ্যযুগ নিয়ে পড়বো। তো মধ্যযুগটা হচ্ছে কখন? ওকে, হাসো, মধ্যযুগটা দেখো আমরা বলছিলাম যে হচ্ছে প্রাচীন কাল থেকে যখন মধ্যযুগ আসে, সর্বশেষ হচ্ছে 1204 সালে। হ্যাঁ, 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদের বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে কি হয়েছে, তোমার এই দেশটা দখল করছিল বা শাসন ক্ষমতা নিয়েছিল। তো ওই সময় থেকে মূলত কি মধ্যযুগের সূচনাটা হয়েছে আর কি। ঠিক আছে, এবং দেখো এখানে দেওয়া আছে যে মধ্যযুগ হচ্ছে মূলত, আমরা অধ্যায় পরে মধ্যযুগের পরিচয় দেওয়া আছে। মধ্যযুগ হচ্ছে মুসলিম শাসনকাল। বুঝছো, মুসলমানদের যে শাসনকাল ওইটা মূলত কি মধ্যযুগের শাসনকাল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো ওই সময় কি ছিল, সুফি সাধকদের বাংলা অঞ্চলে ইসলাম প্রচার করেন, ধীরে ধীরে একটি রূপান্তরিত সমাজ কাঠামো গড়ে ওঠে। আগে এক ধরনের সমাজ ছিল, এখন মুসলিমদের আগমনের ফলে আরেকটা নতুন সমাজ গড়ে ওঠা শুরু হয়েছিল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী পাশাপাশি বসবাস করত। আমরা যেগুলা দেখবো সুলতান ও মুঘল, তারপরে ব্যবসা, সুলতান ও মুঘল শাসনামল দেখবো, তারপরে ব্যবসা বাণিজ্য, শিল্পকলা, ধর্মীয় অবস্থা, ভাষা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো আর কি। হ্যাঁ, চলো, প্রথমটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এই সময়টা কখন, আমরা সহজ কথা ধরে নিব যে মুসলমানদের যুগ, অর্থাৎ আমাদের এই উপমহাদেশে
বা আমাদের বাংলা অঞ্চলে যখন হচ্ছে মুসলমানদের শাসনটা শুরু হইলো, ওই সময়ে ওখানকার সামাজিক এবং সাংস্কৃতিক জীবনটা কেমন চলে সেটাই আমরা দেখতেছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে মুসলমান শাসকরা সমাজে নেতা ও পৃষ্ঠপোষক ছিলেন তারা, ঠিক আছে। সমাজে উচ্চ, মধ্য, নিম্ন শ্রেণী বিদ্যমান ছিল। তার মানে এখানেও প্রথম দিকে কিছুটা শ্রেণী বিভেদ ছিল। তারপরে অভিজাত মুসলমানদের জন্য রাজপ্রাসাদ ও সম্পদ বরাদ্দ ছিল। আগেও আমরা দেখছিলাম, আগের যুগেও কি দেখছিলাম, যে যারা হচ্ছে তোমার হচ্ছে কি ছিল, ব্রাহ্মণ যারা ছিল তারা মূলত কি ধর্ম নিয়ে হচ্ছে থাকতো, আর এটা হচ্ছে ক্ষত্রিয় যারা ছিল তারা মূলত কি রাজপ্রাসাদ বা শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু থাকতো। তো অনেকটাই কাছাকাছি ভাবে হচ্ছে অভিজাত যারা ছিল তারা রাজপ্রাসাদের সাথে থাকতো সম্পদ নিয়ে। তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক উৎসবগুলো আবার পালন করতো তারা কিন্তু একসাথে, ঠিক আছে। এটা কিন্তু আবার হিন্দুদের সমাজে ছিল না। ওই যে আমরা শূদ্র যারা দেখছিলাম, যারা কৃষি কাজ করতো, এদের কিন্তু বিভিন্ন উৎসবে আসতে দেওয়া হইতো না, কিন্তু এই ক্ষেত্রে মুসলমানরা ব্যতিক্রম ছিল। ইসলাম ধর্মে ধীরে ধীরে স্থানীয় ধর্মাবলম্বীর সংমিশ্রণ হয়েছে, অনেক মানুষ মুসলমান হইতে শুরু করে। তারপরে কি ছিল, খাদ্যাভ্যাসের মধ্যে বাস এখানে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কিছু আছে কাবাব এবং কুমড়া, এগুলো আসা শুরু হয়েছিল। পোশাকের ক্ষেত্রে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, যেহেতু তারা মুসলমান ছিল এবং তারা কিন্তু আফগানিস্তান, তুরস্ক এই জায়গাগুলা থেকে আসছিল আর কি। ওখানে হচ্ছে মুসলমানদের সাথে যে পোশাকগুলা ছিল সেগুলো এখানে পায়জামা, টুপি এগুলা ছিল ওখান থেকে আসছে। নারীদের হচ্ছে কামিজ, সালোয়ার, অলংকার, বাদ্যযন্ত্র চর্চা এগুলা কিন্তু ওই সময়ও ছিল, ঠিক আছে। তারপরে আসো হিন্দু সমাজ ও সংস্কৃতি। যেহেতু মুসলমানরা শাসন করছে, তবুও কি ছিল, হিন্দু একটা সমাজ কিন্তু বেঁচে ছিল বা ওই সময়ে ছিল, এখনো কিন্তু আছে আমাদের দেশে, ঠিক আছে। আচ্ছা, সংখ্যায় হচ্ছে বেশি ছিল হিন্দুরা। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, এটা বেদ্য না, বৌদ্ধ হবে সব সময়। হ্যাঁ, তারপরে লোকজ ধর্মাবলম্বীরা বেশি ছিল তারা। তারপরে বর্ণপ্রথা তাদের মধ্যে এখনো ছিল বিদ্যমান। তারপরে সামাজিক উৎসবের মধ্যে জন্ম, ওই আগের গুলাই, যেহেতু হচ্ছে জন্ম, বিয়ে, মৃত্যু, উদযাপন, একাদশী, এগুলো সবগুলো আগে হিন্দুদের ছিল। নারীর অধিকার সীমিত ছিল। সতীদাহ প্রথা তখনও প্রচলিত ছিল। সতীদাহ প্রথা কবে ভাঙছে? এই যে রিসেন্টলি, তোমার হচ্ছে কবে, এই যে রাজা রামমোহন রায় সম্ভবত, ওই যে ইংরেজরা যখন ছিল ওই শেষের দিকে সেটা বিলুপ্ত হয়েছিল আর কি। আচ্ছা, পোশাক, সালোয়ার কামিজের কথা বলা আছে। আর পুরুষরা হচ্ছে ধুতি পরতো, ধুতি পায়জামা এগুলো পরতো। অর্থাৎ হিন্দু যারা ছিল তারা ধুতি পরতো, আর মুসলমান যারা ছিল কি তারা পায়জামা কিন্তু পরতো। এখনো দেখবে আমাদের দেশে অনেকে পায়জামা, হুজুররা পায়জামা পরেন, কিংবা বয়স্ক যারা আছেন আমাদের বাচ্চা সাথে বয়সে, তারাও কিন্তু অনেকে কি পায়জামা পরে থাকেন। হ্যাঁ, তারপরে খাদ্যাভ্যাসটা তাদের ভাত, মাছ, মাংস সব যেগুলা ছিল। সামাজিক বিশ্বাস, সামাজিক বিশ্বাসে জ্যোতিষী ছিল অনেক, ইন্দ্রজাল, তারপরে হচ্ছে কেলিন্য প্রথা, এই বিষয়গুলা কিন্তু ছিল আর ওই সময়টাতে মুসলমানদের সময়ে। এবং এই জ্যোতির্বিদ্যা যেটা, হ্যাঁ, অ্যাস্ট্রোনমির কিন্তু ওই সময় ভালোই একটা প্রচলন ঘটেছিল, ঠিক আছে। তারপরে আসো অর্থনৈতিক অবস্থা। এটা খুব একটা পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমাদের যে উপমহাদেশ এটা যুগ যুগ ধরে কি কৃষি প্রধান, এবং সেখানে ওই সময়ও ছিল ধান, গম, কৃষিজাত পণ্য এগুলোও ছিল। শিল্পের মধ্যে হচ্ছে মসলিনটা, আগের যে মসলিন কাপড়ের কথা বলা হয়েছিল, এগুলো এখানেও সেমই আছে, খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, রপ্তানির ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। দেখো, সুতি কাপড় আমরা, মসলিন, রেশমি বস্ত্র, চাল, চিনি এগুলো আগের মতোই আছে। হ্যাঁ, লঙ্কা মানে বোঝো, মানে মরিচ আর কি। হ্যাঁ, এগুলো আমরা রপ্তানি করতাম। আমদানি করতাম হচ্ছে তুলা। হ্যাঁ, গুজরাট থেকে তুলা আমদানি করতাম। তারপরে রেশম হচ্ছে চীন থেকে আমদানি করতাম। স্বর্ণ, মূল্যবান পাথর এগুলো আমরা আমদানি করতাম। তার মানে হচ্ছে চীন থেকেও কি তখন আমাদের ব্যবসা শুরু হয়ে গেছে চীনের সাথে, ঠিক আছে। সমুদ্র, নদী বন্দর ছিল চট্টগ্রাম, এখনো কিন্তু চট্টগ্রাম সমুদ্র নদী বন্দর যেটা সবচেয়ে বিখ্যাত বন্দর। সোনারগাঁও ছিল, তারপরে এটা গের না, এটা গৌর হবে। মুর্শিদাবাদ এবং হুগলি ছিল, এগুলা ছিল আমাদের কি সমুদ্র বন্দর বা নদী বন্দর। হ্যাঁ, ব্যাংকিং ও হুন্ডি ব্যবস্থার প্রাথমিক বিকাশ ছিল। অর্থাৎ এখন যে ব্যাংকিং এবং হুন্ডি ব্যবস্থার একটা ব্যবস্থা আছে, এগুলা কি ওই সময়ে মূলত বিকাশ হয়েছিল। হ্যাঁ, এর আগে কিন্তু প্রাচীন যুগে এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে। সামাজিক বৈষম্য ছিল মোটামুটি। ব্যবসা অর্থনীতিতে অভিজাত শ্রেণীর নিয়ন্ত্রণ ছিল, এটা সব সময় এখনো কিন্তু আছে। ব্যবসা কি অভিজাত শ্রেণীর হাতেই নিয়ন্ত্রণে আছে, এবং যারা ব্যবসা করে তারা কিন্তু অনেকটা এখনো ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। তোমরা তখন ছোট ছিল, আরো 3-4 বছর আগে, তোমাদের হয়তো মনে থাকার কথা যে এখন হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা প্রসিদ্ধ, অনেক বিশাল বড় পাওয়ারফুল একটা কোম্পানি আছে বসুন্ধরা। হ্যাঁ, ওখানকার যে এমডি ছিল, হ্যাঁ, সায়াম সুবান আনভীর,
তার বিরুদ্ধে অনেক বড় একটা এলিগেশন ছিল, মানে ধর্ষণের মতো এবং হত্যার মতো একটা ঘটনা ছিল, কিন্তু তাকে কিন্তু কি করা যায় নাই, আইনের অধীনে আনা যায় না, স্টিল নাও আনা যায় না, ঠিক আছে। তাহলে যে ব্যবসায়ী শ্রেণী যারা, তাদের প্রভাব সবসময়ই ছিল, এখনো আছে, হয়তো সামনেও থেকে যাবে আর কি। তাহলে ওই সময় দেখো যে ব্যবসা এবং অভিজাত শ্রেণী যারা ছিল, তারা মূলত অর্থনীতিটাকে কি করতো, নিয়ন্ত্রণ করতো আর কি, ঠিক আছে। তারপরে তুমি আসো আরো সামনে, দেখো কি আছে, স্থাপত্য চিত্রকলা খেলবে, দেখো কি আছে। আমরা প্রাচীন কালে যেহেতু হিন্দু সমাজরা ছিল, তারা কি করতো, বিভিন্ন মন্দির নির্মাণ করত, তারা হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করত। এই সমাজটা যেহেতু মুসলিম প্রধান সমাজ, সেক্ষেত্রে কি হয়েছে, মসজিদ নির্মাণ হয়েছে, সমাধি নির্মাণ হয়েছে, প্রাসাদ, দরগা, দুর্গ নির্মাণ, এগুলো কিন্তু হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে উল্লেখযোগ্য কিছু স্থাপত্য আছে, হ্যাঁ, যেমন আদিনা মসজিদ গৌরতে আছে, আদিনা মসজিদ। তারপরে বড়সোনা মসজিদ, হ্যাঁ, বারদুয়ারি গৌরতে আছে, এটাও গৌরতে আছে। তারপরে ছোট সোনা মসজিদ, এটাও গৌরতে। তার মানে গৌর, আমরা দেখছিলাম হচ্ছে গৌর বেশ কয়েকটা রাজবংশের রাজধানী ছিল, যার কারণে কি গৌরতে অনেক কিছু গড়ে উঠে ছিল। হ্যাঁ, এটা কিন্তু গের লেখা, এটা গৌর হবে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে আছে, এখনো এই মসজিদটা কিন্তু আছে, তোমরা যদি বাগেরহাটের কেউ থেকে থাকবা যাইলে কিন্তু দেখতে পারো সেটা। হ্যাঁ, আচ্ছা। তারপরে গিয়াসউদ্দিন আজম শাহের মসজিদ আছে সোনারগাঁওতে। হ্যাঁ, তারপরে হচ্ছে দাখিল দরওয়াজ, এটা হচ্ছে গৌরতে আছে, এটা খুব বেশি প্রসিদ্ধ, নাম শুনি না খুব একটা। তারপরে লালবাগের কেল্লা তো ঢাকাতে আছে, এটা কি তোমরা দেখতে আইছিলে কখনো? তোমরা যদি সুযোগ হয় তাহলে দেখে যাইও। তারপরে মুঘল যুগে স্থাপত্য শিল্পের স্বর্ণ যুগ ছিল, অর্থাৎ মুসলমানদের শাসনদের মধ্যে তো আর কয়েকটা যুগ ছিল, তার মধ্যে মুঘলদের যে যুগটা ছিল, ওই যুগটা কি সবচেয়ে বেশি স্বর্ণ যুগ কিন্তু ছিল। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা আরো সার, মানে যদি আমরা, তোমরা আগের পর্বের সাথে এই পর্বের পার্থক্যটা যদি দেখো সহজে, আমি শর্ট করে আনছি কেন, যে তোমরা যেন পার্থক্যগুলো মিলাইতে পারো। ওই যুগটা যেহেতু হিন্দু প্রধান যুগ ছিল, যার কারণে হিন্দুদের মন্দির, মূর্তি, হ্যাঁ, প্রতিমা, এগুলোর সাথে রিলেটেড ছিল। আর এটা যেহেতু মুসলিম প্রধান সমাজ, এই সমাজে কি মুসলিমদের সাথে যে ব্যাপারগুলো আছে সেগুলোর সাথে মন্দির, মসজিদ, তারপরে হচ্ছে দরগা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু সহজে মনে রাখতে হবে। স্পেসিফিক মনে না থাকলেও মূল কনসেপ্টটা এইভাবে মনে তোমরা রাখতে পারো, ঠিক আছে। তারপরে সে ধর্মীয় অবস্থা, হিন্দুরাও ছিল তো ওই সময়, সেক্ষেত্রে তাদের যে আগের যে ব্যাপারগুলো সেগুলো ছিল, মুসলিমদের ঈদ, রমজান, মহরম, হ্যাঁ, মহরম তো বুঝোই, শবে বরাত, এগুলো ছিল। জন্মদিনটা আসলে মূলত মুসলিমদের না, কিন্তু মুসলিমরা আমরা এখনো পালন করতেছি আর কি, বুঝছো। আচ্ছা, তারপরে সুফি দরবারদের হচ্ছে একটা প্রভাব। সুফি দরবার তো বুঝোই, যারা হচ্ছে ওই যে মানে হচ্ছে পীর সাহেব যারা, তারা আর কি, বা বিভিন্ন সুফিবাদরা এখনো বাংলাদেশে আছে। ইসলাম ধর্মের সঙ্গে স্থানীয় সংস্কৃতি মিশ্রণ ঘটে। দেখবা যে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন কুসংস্কার আছে, যেটা আসলে মৌলিক ইসলামের সমর্থন করে না। এগুলো কোথা থেকে আসছে, যে এগুলো স্থানীয় সংস্কৃতির সাথে মিশ্রণ হয়ে একটা বিভিন্ন ধরনের একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন অধর্মের বিষয়গুলোকে ধর্ম বলে চালানো হয়ে গেছে। তারপরে ধনী ও দরিদ্র মুসলমানদের আচার আচরণের পার্থক্য ছিল। হ্যাঁ, ধনীদের মধ্যে এক ধরনের আচার, গরিবদের আরেক ধরনের আচার কিন্তু ছিল, ঠিক আছে। আমরা দ্রুত যাই সামনে। ভাষা সাহিত্যের ক্ষেত্রে দেখো যে সুলতানি ও মুঘল আমলে বাংলা সাহিত্যের বিকাশটা অনেক বেশি হয়েছিল। মুঘল সম্রাটদের মধ্যে মুঘল সম্রাট কারা কারা আছে, শাহজাহান আছে, আকবর আছে, এরা কি করছে, খুব ভালো ভালো অবদান কিন্তু রাখছে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কিছু কবি ছিলেন, শাহ মোহাম্মদ সগির, খুব বড় একজন কবি কিন্তু আছে, ঠিক আছে। তারপরে চাঁদ কাজী, ফয়জুল্লাহ, মুজাম্মেল, হ্যাঁ, এরা কিন্তু খুব বিখ্যাত কবি কিন্তু ছিলেন মুসলমানদের মধ্যে। হিন্দুদের মধ্যে কিছু কবি ছিলেন, রূপ গোস্বামী, তারপরে মালাধর বসু, বিজয় গুপ্ত। হ্যাঁ, আচ্ছা। বৈষ্ণবদের মধ্যে ছিল বৃন্দাবন দাস, চৈতন্য, ভগবত। তারপর সাহিত্য ভাষা বাংলা, ফার্সি, আরবি, সংস্কৃতি। এই দেখো আমাদের বাংলাতে কি ফার্সি, আরবি এই বিষয়গুলো এসে যুক্ত হইলো। সংস্কৃতি তো আগেই ছিল, এই দুইটা বিষয় কি মধ্যযুগ থেকে কিন্তু এসে যুক্ত হইলো, ঠিক আছে। আচ্ছা, প্রতিবেশীদের আরাকানের সাহিত্য প্রভাব ছিল। প্রতিবেশী আরাকান যেহেতু আমাদের প্রতিবেশী আরাকান ছিল, সেখানে কি সাহিত্য একটা ভালো প্রভাব কিন্তু ওখানে ছিল আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো শিক্ষা সংস্কৃতি, মসজিদ, মাদ্রাসা বেশি শিক্ষা কেন্দ্র ছিল, গড়ে উঠছিল। আচ্ছা, তারপরে হচ্ছে শেখদের খানকা ও উলামাদের ঘর শিক্ষার কেন্দ্র ছিল। মানে এখন তো হচ্ছে ওই যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এটা হচ্ছে ওদের থেকে কিছুটা শুরু হয়েছিল মসজিদ, মাদ্রাসা, কিন্তু সবচেয়ে বেশি ছিল কি শেখ বা যারা ধর্মীয় গুরু যারা ছিলেন, তাদের বাসাটাই মূলত কি ছিল, শিক্ষার কেন্দ্র ছিল আর কি। বা উলামা মাশায়েখ যারা আছেন, তাদের বাসাগুলো মূলত কি ছিল, ওই কেন্দ্র ছিল। তোমরা হচ্ছে যদি ইতিহাসগুলো পড়তে যাও, এই যে খানকা, এটা আমি বলছিলাম, হ্যাঁ,
যে উলামা মাশায়েখদের বাসা বাড়িকে কেন্দ্র করে কি বিভিন্ন শিক্ষা কেন্দ্র গড়ে উঠছিল। ওকে, আচ্ছা, শিক্ষার সুযোগের ক্ষেত্রে বালক বালিকা, তবে মেয়েদের উচ্চশিক্ষা সীমিত ছিল। এটা হচ্ছে এখনো কিন্তু তোমরা দেখবো গ্রামে গঞ্জে অনেক মুসলমান পরিবারে আছে এখনো, যে মেয়েদেরকে খুব বেশি শিক্ষা অর্জন করতে কিন্তু দেয় না, ঠিক আছে। তারপরে ফার্সি ভাষা ছিল রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করছিল, ঠিক আছে। তারপরে সংস্কৃতি ও ফার্সি সাহিত্যে সমৃদ্ধ অর্জন করেছিল। হ্যাঁ, তোমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে খুব ভালো উপমহাদেশের হচ্ছে খুব ভালো ভালো সাহিত্যগুলো যদি পড়তে যাও, তাহলে অধিকাংশ দেখো ফার্সি ভাষায় কিন্তু লেখা আছে, বুঝছো। উর্দু না, ফার্সি ভাষায়। আমি নিজে কিছু বই দেখছি ফার্সি ভাষার বই, যেটাকে একসময় সর্বোচ্চ উর্দুতে কনভার্ট করা হইতো। তারপরে ওখান থেকে বাংলা ভাষা খুব কমই হচ্ছে বইগুলাকে কি করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা আসি আমাদের শেষ অংশে চলে আসছে মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যদি আমরা দেখি। এখানে বল আছে, গের দেওয়া আছে সব জায়গায়, গৌর হবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখো আদিনা মসজিদ, কেস্তা আদিনা মসজিদ হচ্ছে প্রথম যেটা আছে, আদিনা মসজিদ গৌড়েতে অবস্থান আছে। তারপরে বড় সোনা মসজিদ, এগুলো পরে আসছে, ছোট সোনা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে, এটা বাংলাদেশে আছে। গিয়াসুদ্দিন আজম শাহের মসজিদ, এটা বাংলাদেশে বর্তমান আছে। হ্যাঁ, কান্তজির মন্দির, এটা দিনাজপুরে আছে। তারপরে হচ্ছে পরি বিবির মাজার, এটা তো ঢাকাতে আছে। হ্যাঁ, তাহলে এই এই মোটামুটি সবচেয়ে মধ্যযুগের হচ্ছে প্রসিদ্ধ স্থাপত্য গুলা যদি আমরা দেখতে যাই, এগুলাই মূলত এখানে আছে আর কি, ঠিক আছে। এগুলা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। তারপরে চলো আমরা লাস্টের অধ্যায় কি আসছি। হ্যাঁ, এখানে লাস্টের অধ্যায় আসছে, কিন্তু আনফরচুনেটলি এটা 9 দেওয়া, এটা 11 হওয়ার কথা। হ্যাঁ, নাকি কত, না 9 ঠিক আছে, 9 ঠিক আছে, হয় 9 থাকবে। ওকে, চলো তাহলে আমরা আরো সামনে যাই, দেখবো কি কি আছে এখানে। প্রথমটা হচ্ছে যে আমরা পঞ্চম এবং আহ, কত পঞ্চম এবং সপ্তম অধ্যায় পরে আসছে, এটা হচ্ছে লাস্টের অধ্যায় আজকে, যে ইংরেজ শাসন আমলে আমরা প্রাচীন বাংলার হচ্ছে কি দেখলাম, সামাজিক, অর্থনীতি এবং সংস্কৃতি দেখলাম। মধ্যযুগের বাংলারও কি দেখলাম, তোমার সামাজিক সংস্কৃতি দেখলাম। এখন পরবর্তী যেটা ইংরেজদের যে শাসন আমল, ওইটা আমরা দেখতে যাবো আর কি। হ্যাঁ, এবং ইংরেজরা যখন এদেশে আসলো, আমি একটু আগে বলছিলাম যে তারা মূলত কি প্রথমে ব্যবসার উদ্দেশ্যে আসছিল। এসে হচ্ছে আমাদের লোকাল কিছু হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে প্রতারকদেরকে তারা ম্যানেজ করে কি করলো, এক সময় রাষ্ট্র ক্ষমতা দখল করলো। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রায় 200 বছর চালাইছে। এই 200 বছরের মধ্যে আমাদের দেশে প্রচুর প্রতিবাদ হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর কর্মসূচি হয়েছে, সংগ্রাম হয়েছে। এগুলা মূলত আমরা এই অধ্যায়ে দেখবো আর কি, যে ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, ঠিক আছে। দেখো এই অধ্যায়ে কি কি আলোচনা আছে, যে 18 এবং 19 শতকে বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যাপক পরিবর্তন ঘটে। আমরা যদি দেখি প্রাচীনকাল থেকে মধ্যযুগের যে ইতিহাসটা, অর্থাৎ হিন্দুদের হাত থেকে মুসলমানদের হাতের যে একটা পরিবর্তন আসছে, ওই সমাজে খুব আহামরি পরিবর্তন হয় নাই। অর্থাৎ মুসলমানরা আবির্ভাব হয়েছে, কিন্তু হিন্দুদেরকে তারা নিঃশেষ করে নাই। কিন্তু ইংরেজরা যখন আসলো, ওই জায়গাতে এসে প্রচুর পরিবর্তন হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, অর্থনীতিতে একদম ধ্বংস কইরা ফেলাইছে। তারপরে রাজনৈতিক পরিবর্তনটাও কিন্তু হয়েছে, শিক্ষা খাতের পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই দুইটা শতকে 18 এবং 19 শতকে ব্যাপক পরিবর্তন হয়েছে। কৃষক ও সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের সূচনা হয়েছে, ঠিক আছে। বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট দেখবো, সংস্কার আন্দোলন ছিল, নবজাগরণ আন্দোলন ছিল। হ্যাঁ, তারপরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধী বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে দেখবো। এখানে এত পয়রা লাভ নাই, আমরা শুরুতে দিকে প্রথম আসে দেখো যে ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির তো বুঝো, একটা ফকির হচ্ছে ভিক্ষুক, এটা কিন্তু ওই ভিক্ষুক না, এটা হচ্ছে ফকির সন্ন্যাসী মানে অনেক মানুষ যারা আছে আধ্যাত্মিক পর্যায়ে থাকে, ঠিক আছে। অথবা ধরো যাদেরকে আমরা ভবঘুরে বলে আর কি, কিন্তু ওরকম না, ওই পর্যায়ে আর কি আধ্যাত্মিক লেভেলে মানুষ যারা ছিল ফকির এবং সন্ন্যাসী, তারা এক ধরনের আন্দোলন করছে আর কি, ঠিক আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন পলাশী যুদ্ধের 15 থেকে 20 বছর পর শুরু হয়েছিল। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল, 1757 সালে হইলো না? ওটা হওয়ার 15-20 বছর পরেই ফকির এবং সন্ন্যাসী যারা ছিল তারা কি করলো, বিদ্রোহ করে বসলো, আন্দোলন গড়ে তুললো, ঠিক আছে। ওই সময় হচ্ছে নবাব মীর কাসিমকে সাহায্য করছিল। হ্যাঁ, নবাব মীর কাসিমকে সাহায্য করছিল কারা কারা, দেখো যে প্রধান নেতা ফকির মজনু শাহ ছিলেন প্রধান নেতা। তারপরে সন্ন্যাসী, অর্থাৎ ফকির এবং সন্ন্যাসী,
মুসলমানদের মধ্যে হচ্ছে যারা আধ্যাত্মিক পর্যায়ে, যারা হচ্ছে সংসার ত্যাগী আর কি, অর্থাৎ আমরা যেরকম মা বাবা ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজনের সংসারে থাকি না, এই মানুষগুলো হচ্ছে এরকম, তারা সংসারে থাকে না, তারা সংসার ত্যাগী, তারা হচ্ছে আধ্যাত্মিকতার খুঁজে থাকে। তারা কেউ কেউ পাহাড়ে থাকে, বনে জঙ্গলে থাকে, রাস্তাঘাটে থাকে, তারা কম খাওয়া দাওয়া করে এই ধরনের। তো এদের মধ্যে মুসলমান যারা ছিল তারা ছিল ফকির, আর হিন্দুদের মধ্যে সেম ক্যাটাগরি মানুষ যারা, তারা ছিল কি সন্ন্যাসী। তাহলে একজন ফকির ছিলেন মজনু শাহ সন্ন্যাসী, হিন্দুদের মধ্যে একজন ছিলেন কি ভবানী পাঠক। তারপরে তাদের লক্ষ্য ছিল কি যে সরকারি কুটি জমিদার ও নায়েব গুমাস্তার বাড়ি আক্রমণ করা, ঠিক আছে। তারা কি কি কৌশল নিয়েছিল, তারা নিয়েছিল ক্যাশেল না, এটা কৌশল হবে, তারা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করা শুরু করছিল, ঠিক আছে। এবং শেষ পরিণতি কি হইল, যে ফকির সন্ন্যাসী আন্দোলন 1800 কত 18 সালে এসে সমাপ্ত হইল। অর্থাৎ তারা 1757 সালে হচ্ছে পলাশী যুদ্ধ হয়েছিল। পলাশী যুদ্ধ হওয়ার পরে এটা কত 1757 সালে হয়েছিল। তার 15 থেকে 20 বছর পর, মানে হচ্ছে কত 15 থেকে ধরো প্রায় 80 1780-র কাছাকাছি সময়ে, এবং এটা শুরু হয়েছে 18 সালে এসে, অর্থাৎ 20-25 বছর সময়ে এই আন্দোলনটা কিন্তু চলতেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাব, দেখো তিতুমির আন্দোলনটা যদি দেখি, তিতুমির হচ্ছে আরেকজন হচ্ছে সাহসী বীর ছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছিলেন। তার নাম ছিল মীর নিসার আলী তিতুমির, হ্যাঁ। আচ্ছা, তিনি হচ্ছে 24 পরগনা জেলার বারাসাতে বসবাস করতেন এবং ধর্মীয় সংস্কার আন্দোলন থেকে কৃষক আন্দোলনে রূপান্তর করছিলেন। তিনি প্রথমে ধর্মীয় সংস্কার আন্দোলন গড়ে তুলছিলেন, তারপরে কি এখানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কৃষক আন্দোলনে এটাকে রূপান্তর করে ফেলছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে তিনি একটা বাঁশের কেল্লা গঠন করছিলেন, এটা খুবই ঐতিহ্যবাহী একটা কথা, যে তিতুমিরের বাঁশের কেল্লা, ঠিক আছে। তিনি সেটা কোথায়, যে নারিকেল বাড়িয়া গঠন করছিলেন, এবং লাঠিয়াল বাহিনী কিন্তু আরেকটা গঠন তিনি করছিলেন, ঠিক আছে। প্রধান যুদ্ধ হয়েছিল 1831 সালে ইংরেজদের সঙ্গে, ঠিক আছে। ওই সময় তিনি যদিও এক পর্যায়ে নিহত হয়ে যান, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফকিররা হচ্ছে আন্দোলন যেটা করছিল, তাদের আন্দোলনটা 18 সালের দিকে এসে শেষ হয়েছে। 18 সালের শেষের দিকে, 18 সালের কিছুদিন পরে 1830 সালের দিকে কি ইংরেজদের সঙ্গে তার আন্দোলন হয় তিতুমিরের, এবং তিনি হচ্ছে কি নিহত হন। বাঁশের কেল্লাটাকে ধ্বংস করে ফেলে ব্রিটিশরা। অর্থাৎ ব্রিটিশরা যেটা করছিল, যে কাউকেই মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় নাই, বুঝতে পারছো। যার কারণে তিতুমিরকে শুধু নিহত করে তারা ক্ষান্ত হয় নাই, তিতুমিরের যা ছিল বাঁশের কেল্লা সব ধ্বংস করে পালাইছিল। কিন্তু ধ্বংস করলো কি এই তিতুমির এবং বাঁশের কেল্লা, আমাদের বিশেষ করে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস বা এই মহাদেশের উপমহাদেশের ইতিহাসে, বিশেষ করে মুসলমানদের কাছে এটা খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি, এবং সবাই এটাকে খুবই ভালো করে স্মরণ রাখে, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যেটা মনে রাখার বিষয়, যে সময়টা, যে তিতুমিরের বিদ্রোহ কত সালে হয়েছিল, 1831 সালে। আর ফকির সন্ন্যাসীদেরটা কত সালে শেষ হয়েছিল, 18 সালে শেষ হয়েছিল। এইভাবে বিষয়গুলো মনে রাখবো, ঠিক আছে। তারপরে চলো, নীল বিদ্রোহ। নীল চাষে ছিল, তোমরা নিশ্চয়ই জানো নীল চাষ করতো। ওই যে আমরা হচ্ছে তোমাদের এটা না, তোমাদের এটা ক্লাস 8 এর ছিল, যে হচ্ছে নৃগোষ্ঠী আছে, একটা নৃগোষ্ঠী যারা নীল চাষ করে, ঠিক আছে, জুম চাষ নীল চাষ যারা করে। তো এরা হচ্ছে একবার বিদ্রোহ করে বসছিল ইংরেজদের বাণিজ্যিক নীল চাষের কারণে। কৃষকরা শোষণ হয়েছিল, বুঝতে পারছো। অর্থাৎ আমাদের স্থানীয় কৃষক যারা, তারা যে কৃষি কাজটা করছিল, এটাকে তারা ইংরেজরা কি করলো, তাদের আলাদা একটা বাণিজ্যিক নীল চাষ শুরু করলো, যার কারণে আমাদের লোকাল কৃষকরা অনেক শোষণ হয়েছিল। এটার কারণে তারা নীল চাষের ঋণ, অত্যাচার, হত্যার পর্যন্ত ঘটনা ঘটছিল। এবং 1959 সালে কি হলো, কৃষক বিদ্রোহ শুরু হইলো। তার মানে হচ্ছে আমরা যদি তিতুমিরেরটা দেখি, তিতুমিরেরটা হচ্ছে 1800 কত সালে, 31 সালে। আর নীল চাষিটা কোনটা, 1800, আমি 1900 বলছিলাম মনে বলে, 1859 সালে। তার মানে হচ্ছে প্রায় কত, ওইদিকে 31 আর এদিকে হচ্ছে 59, প্রায় 28 বছর পরে আর কি, ঠিক আছে। 28 বছর পরে এরা বিদ্রোহ করে বসলো। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, অর্থাৎ ফকিরদের পরে আরো প্রায় 30 বছর কাছাকাছি সময় এসে কি তিতুমিরের বিদ্রোহ হইলো, ঠিক আছে। তিতুমিরের বিদ্রোহের আরো 28, 29 বা 30 বছর পরে এসে কি নীলদের বিদ্রোহ হইলো, ঠিক আছে। এইভাবে ঘটনাগুলোকে তোমরা ইজিলি মনে রাখতে কিন্তু পারবা, ঠিক আছে। কয়জন আছো তোমরা ক্লাসে? ওকে, আচ্ছা, সবাই থাকো, একটু শেষ করে দিও দ্রুত, ঠিক আছে। প্রধান নেতা ছিল কে, নবীন, মাধব, বৈদ্যনাথ, মেঘনাথ সর্দার, বিষ্ণুচর
বিষ্ণুচরণ বিশ্বাস, এরা ছিল প্রধান নেতা, ঠিক আছে। এবং 1861 সালে ইন্ডিগো কমিশন নীল চাষ কৃষকদের ইত্যাদি করে দিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ কৃষকরা যখন বিদ্রোহ করলো, এখানে কৃষকদের কিছু বিজয় আসছিল, ইন্ডিগো একটা কমিশন গঠন করা হয়েছিল, ঠিক আছে। এই কমিশনে কি করছে, নীল চাষে কৃষকদের ইচ্ছাধীন কইরা দিছে, যে কৃষকরা তাহলে তাদের মতো করে চাষ করতে পারবে। তাহলে কমিশনটার নাম কি, ইন্ডিগো কমিশন, হ্যাঁ, ইন্ডিগো কমিশন। এবং 1861 সালে সেটা গ্রহণ করা হয়েছিল। তারপরে 1892 খ্রিস্টাব্দে কি হয়েছে দেখো, যে কৃত্রিম নীল আবিষ্কৃত হইলো, নীল চাষ বন্ধ হয়ে গেল, বুঝতে পারছো। অর্থাৎ এদেরকে ধোঁকা দিয়ে কি করছে হেরা, পরবর্তীতে আরো প্রায় কত 28-29 বছর পরে আইসা কৃত্রিম নীল চাষ আবিষ্কার করছে, ফলে কৃষকরা একদমই বন্ধ হয়ে গেল, তাদের নীল চাষ বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আসো ফরাজি আন্দোলন, হ্যাঁ, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল, এবং সবচেয়ে ভাইব যে তুলছিল এটা ছিল মূলত ফরাজি আন্দোলন আর কি, ঠিক আছে। ফরাজি আন্দোলনটা কি, যে এই আন্দোলন প্রথম হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ ছিলেন, হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলনটা প্রতিষ্ঠা করছিলেন। সেটা সাল কত দেখো, যে 1782 থেকে 1840, 1782 থেকে 1840, প্রায় কত 60 বছর বা 58 বছর সময়ে ফরাজি আন্দোলনটা গড়ে উঠছিল। এবং এটা ছিল কি মূলত ধর্মীয় সংস্কার এবং শোষণ বিরোধী আন্দোলন, ঠিক আছে। এবং এটা হচ্ছে অনেকটা এরকম ছিল, যে ফরাজি আন্দোলন তিনি হচ্ছে এরকম একটা আন্দোলন গড়ে তুলছিলেন, যে ফরজ, যেহেতু ইংরেজদের কারণে কোনো ধর্মীয় অনুষ্ঠান মানা যাচ্ছে না, সেখানে হচ্ছে ফরজ যে কাজগুলো সেগুলা যেন বাধ্যতামূলক করা হয়, এবং এটার মাধ্যমে যেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, এই ধরনের একটা আন্দোলন তিনি গড়ে তুলছিলেন। এবং তার অন্যতম একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন, তিনি ছিলেন কি দুদু মিয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে লাঠিয়াল বাহিনীও ছিল। তারপরে স্বাধীন সরকার গঠন করা হয়েছিল। স্বাধীন সরকার বলতে ধরো একটা মানে আমাদের স্বাধীনতার সময় একটা কি সরকার গঠন করা হয়েছিল না, যে তোমার মুজিবনগর সরকার যেটা ছিল, যে পাকিস্তান আছে তারপরে কি আমরা স্বাধীনভাবে একটা সরকার গঠন করে ফেলছিলাম, অনেকটা এরকম আর কি, যে একটা স্বাধীন সরকার ছিল। তারপরে হচ্ছে 1857 সালে কি সিপাহী বিদ্রোহের সময় কারারুদ্ধ হয়, এবং ফরাজি আন্দোলন শেষ পর্যন্ত ধর্ম ও কৃষক আন্দোলনে সংযুক্ত হয়, হ্যাঁ। এই আন্দোলনটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে সবচেয়ে ভাইব তুলা একটা আন্দোলন ছিল, যে ধর্মীয় আন্দোলনটা কি এক পর্যায়ে কৃষকদের পর্যন্ত ছড়াইয়া কিন্তু চলে গেছিল, ঠিক আছে। তারপরে আসো নবজাগরণটা আসলে এই দেশে কিভাবে হয়েছে, বুঝছো। অর্থাৎ একটা ইংরেজরা যখন আসলো তখন তো আমাদের একদম শোষণ করা শুরু করছিল, ওখান থেকে নবজাগরণটা কেমন হয়েছে দেখো, যে 1757 সালে 1757 সালে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন যখন হইলো ফরাসি যুদ্ধের পর, তারপরে ইউরোপীয় শিল্প বিপ্লব হইলো, ফরাসি বিপ্লবের প্রভাব হইলো, আধুনিক চিন্তাধারার সংস্পর্শে বাঙালি বুদ্ধিজীবীরা আসলো, এবং শিক্ষায় পাশ্চাত্য প্রভাব, যুক্তিবাদ ও বিজ্ঞান গ্রহণ করলো। অর্থাৎ আমাদের যে ধর্মীয় যে একটা প্রভাব ছিল শিক্ষার ক্ষেত্রে, ওইটা কিছুটা বিলুপ্ত অথবা কিছুটা কমে গেল, এবং পাশ্চাত্য পশ্চিমাদের যে বিভিন্ন যুক্তি ভিত্তিক কিংবা বিজ্ঞান ভিত্তিক যে প্রভাব, সেটা এখানে অনুপ্রবেশ করে ফেললো, ঠিক আছে। তারপরে আসো যে রাজা রামমোহন রায় খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন হিন্দুদের মধ্যে, এবং তার জন্ম হচ্ছে কত 1774 সালে রাধানগর হুগলিতে, হ্যাঁ, ইন্ডিয়ার যে হুগলি যেখানে আছে ওখানে। এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, প্রতিষ্ঠা করেন কত 1828 সালে, হ্যাঁ। লক্ষ্য ছিল হিন্দু সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, ইংরেজি শিক্ষার প্রচার, হ্যাঁ। তারপরে ছিল গুরুত্বপূর্ণ কাজ ছিল যে সতীদার কথা আমি বলছিলাম, সতীদার প্রথা তিনি নিষিদ্ধ করছিলেন, ঠিক আছে। বাল্য বিবাহ হ্রাস করছিলেন তিনি, ঠিক আছে। তারপরে প্রকাশিত আর কিছু গ্রন্থ আছে, সেটা কি তুহফাতুল মুজাহিদিন, মনজারাতুল আদিয়ান, তারপরে পত্রিকা কি সংবাদ কুমিদিন ইত্যাদি এই কাজগুলো তার করেছিল, ঠিক আছে। তারপরে ডিজুরিও ইয়াং বেঙ্গল মুভমেন্ট, হ্যাঁ, কয়েকটা মুভমেন্ট হয়েছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, হ্যাঁ। জন্ম এটা ছিল কত সালে দেখো, 1809 সালে কলকাতাতে। এবং সেখানে হচ্ছে যুব সমাজকে সম্পৃক্ত করা হয়েছিল, যুব সমাজকে প্রবাহিত যুক্তি আলোচনা শিক্ষা দেওয়া হয়েছিল, ঠিক আছে। প্রতিষ্ঠিত একাডেমি অ্যাসোসিয়েশন নামে হয়েছিল, প্রতিষ্ঠিত একটা একাডেমি হয়েছিল, ওটার নাম ছিল কি অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে পত্রিকার একটা ছিল, সেটার নাম ছিল পার্থেনন। তারপরে হিসপাবাস, ইস্ট ইন্ডিয়া, এইগুলো কয়েকটা পত্রিকা ছিল আর কি। অর্থাৎ এই যে একটা বেঙ্গল ইস্ট বেঙ্গল মনে হয়, এটা ইয়াং বেঙ্গল হবে না, ইস্ট বেঙ্গল মুভমেন্ট হওয়ার কথা, হ্যাঁ। ওই সময় হচ্ছে তারা এই কাজগুলো কয়েকটা পত্রিকা বের করছিল এগুলা।
তারপরে হচ্ছে একাডেমি একটা অ্যাসোসিয়েশন নামে একটা একাডেমি প্রতিষ্ঠা করছিল, এবং হচ্ছে আহ ডিরোজি, এটা হচ্ছে একজন ব্যক্তি আর কি, তিনি হচ্ছে এটা প্রতিষ্ঠা করেছিল, এবং তার হচ্ছে মৃত্যু হয়েছিল কত সালে? 1831 সালে। 23 বছর বয়সে তিনি মারা গেছিল। ওকে, আচ্ছা, খুবই অল্প বয়সে ছিল আর কি, এবং সে কিন্তু যুবকদেরকে নিয়ে একটা মুভমেন্ট তৈরি করা ট্রাই করছিল আর কি, এবং সে যুবকদের মতো করে একটা মুভমেন্ট, বিভিন্ন পত্রিকা এই বিষয়গুলো তারা সে বার করছিল, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তোমরা নিশ্চয়ই জানো। তার জন্ম হয়েছিল কত সালে? 1820 সালে, এবং তিনি বীর সিংহ মেদিনীপুরে জন্মগ্রহণ করছিলেন। হ্যাঁ, তারপরে বাংলা গদ্যের জনক হচ্ছেন তিনি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আছে এখানে তোমাদের বাংলা বই তো থাকবে, সব জায়গায় থাকে। তারপরে শিশু শিক্ষার জন্য তিনি পুস্তক রচনা করছিলেন। নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ আইন। আমরা দেখছিলাম যে তোমার হচ্ছে রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা যেটা সেটা বন্ধ করছিলেন। আর ইনি এসে কি করলো, যে তিনি বিধবা বিবাহ, যে আগে তো একজনের স্বামী মারা গেলে তাকে হচ্ছে আগুনে আত্মাহুতি দিতে হইতো, এটা এসে রাজা রামমোহন বন্ধ করলেন। ইনি এসে কি করলো, যে না, শুধু তারা জীবিত থাকবে না, নতুন করে বিয়ে করতে পারবে, এরকম বিধবা বিবাহ আইন তিনি প্রচলন করলেন, ঠিক আছে। তারপরে মডেল স্কুল, তারপরে বালিকা স্কুল প্রতিষ্ঠা করলেন। তারপরে দানশীলতা, সমাজসেবা, অর্থাৎ তিনি একদম হিন্দু মানুষ হইলো কি, খুব বেশি উদারপন্থী ছিলেন, খুব বেশি শিক্ষাবিদ ছিলেন, এবং মানবিক একজন মানুষ কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে। হাজী মোহাম্মদ মহসিন, আহ জন্ম হচ্ছে 1733 সালে, 32 সালে হুগলিতে। হ্যাঁ, তারপরে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্যের জন্য তিনি হচ্ছে ব্যয় করতেন। প্রতিষ্ঠা করছেন হুগলি মহসিন ফান্ড, তারপরে দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা ও কি ছাত্রাবাস। হ্যাঁ, আচ্ছা, ছাত্রাবাস মনে হয়, এটা ছাত্রাবাস আর কথা না, ছাত্রাবাস হবে এটা, ঠিক আছে। তারপরে মুসলমান শিক্ষার উন্নয়নে তিনি অনেক দান করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসা নওয়াব আব্দুল লতিফ, তিনিও একজন মানুষ, যিনি বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করছিলেন, মুসলমানদের আধুনিক শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছিলেন। তারপরে মোহামেডান লিটারারি সোসাইটি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান তিনি করছিলেন। লক্ষ্য ছিল মুসলমানদের উন্নতি, হিন্দু মুসলমান মৈত্রী করা, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে যে ঝামেলা আছে সেটা মিটমাট করে একটা সমাজ প্রতিষ্ঠা করা ছিল তার উদ্দেশ্য। অর্থাৎ তোমরা যদি হচ্ছে ইংরেজের ইতিহাসটা পড়ো, পুরা ইতিহাসটা, তোমরা দেখো যে প্রথম দিকে আমাদের মুসলমান যারা ছিলেন তারা হচ্ছে হিন্দুদেরকে অ্যাকসেপ্ট করতে চান নাই, এবং হচ্ছে যারা ধর্মীয় আলেম যারা ছিলেন তারা হচ্ছে অনেকে এই যে ইংরেজি শিক্ষাকে হারাম বলে ঘোষণা করছেন। তারা চাইছিলেন যে ওদেরকে যেন কোনোভাবে আমাদের এখান থেকে খেদাইয়া দেওয়া যায়, কিন্তু ওটা তো সম্ভব হইল না। শেষের দিকে এসে মুসলমানদের মধ্যেও কি কিছু কিছু প্রগতিশীল বা কিছু উদারপন্থী মানুষ তৈরি হইলেন। তারা হচ্ছে মনে করলেন যে না, এদেরকে হিন্দুকে বা হিন্দু না, ইংরেজদেরকে দূরে না রেখে ইংরেজি ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয় অ্যাডাপ্ট করে আমাদের মুসলিম সমাজটাকেও কি করতে হবে, আগায়া নিতে হবে। তাদের মধ্যে এই যে নওয়াব আব্দুল লতিফ ছিলেন, হাজী মোহাম্মদ মহসিনরা ছিলেন, তারা এগুলা কাজ কিন্তু তারা করেছেন, ঠিক আছে। আমরা একদমই শেষের দিকে চলে আসি। আমির আলী আরেকজন ছিলেন, তিনিও মানে হুগলিতে হচ্ছে অনেক মানুষ জন্মগ্রহণ করছেন আর কি। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়, লন্ডনে ব্যারিস্টার তিনি করছিলেন। তারপরে হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সংগঠন ও শিক্ষা উন্নয়নে তিনি ভূমিকা রাখছেন। দেখো, তিনি একটা গ্রন্থ লিখছেন, এর নাম কি? দা স্পিরিট অফ ইসলাম, এ শর্ট হিস্টোরি অফ দা, এটা কি, স্কারসন। হ্যাঁ, তারপরে মুসলিম লীগকে তিনি সমর্থন করতেন আর কি, সৈয়দ আমির আলী। অর্থাৎ মুসলিম লীগ হচ্ছে, আমরা হচ্ছে ওই সময়ে যে পাকিস্তানের যে মুসলিম লীগ ছিল ওঠা না আর কি, প্রথম যখন মুসলিম লীগ গঠন হয়েছিল ওই সময় তো অনেক ভালো ছিল আর কি, ওইটার কথা বলা হয়েছে আর কি এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে নবাব ফয়জুন নেসা চৌধুরী, আর তিনি হচ্ছে কুমিল্লাতে জন্মগ্রহণ করছিলেন, এবং নারী শিক্ষা ও জনহিতকর কাজ করছিলেন তিনি। নবাব উপাধি লাভ করেন হচ্ছে কত সালে? 1889 সালে। হ্যাঁ, প্রতিষ্ঠা করেন যে বালিকা বিদ্যালয়, জেনেনা হাসপাতাল, হ্যাঁ, তারপরে মসজিদ ও মাদ্রাসা তিনি নির্মাণ অনেকগুলাই করছেন। তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তোমরা নিশ্চয়ই ওনাকে চিনো, কয়েকজন নারীদের মধ্যে উনি অন্যতম। তিনি হচ্ছে জন্মগ্রহণ করছিলেন ভাগলপুরের পায়রাতে 1880 সালের দিকে। মুসলিম মেয়েদের শিক্ষা ও অধিকার আন্দোলনে তিনি প্রতিষ্ঠা করেন, সেখানকার স্কুল ও শিক্ষামূলক প্রতিষ্ঠান করেছিলেন। তারপরে সাহিত্যকর্ম, সুলতানার স্বপ্ন, নারী শিক্ষার প্রসার, এই বিষয়গুলো তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারী শিক্ষার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। শেষে চলে আসছে আমরা, এটাই লাস্ট আমাদের এক নজরে হচ্ছে, আমরা যদি হচ্ছে পুরা ইংরেজদের যে শাসনটা আছে সেই শাসনটা যদি এখানে দেখতে চাই,
আমি পুরাটা তোমাদেরকে পড়াবো না, জাস্ট দেখাবো আর কি, দেখাই শেষ করে দেবো। তোমরা যদি মনে করো যে পুরা ব্রিটিশদের শাসন, ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছিল সবগুলো একসাথে দেখতে চাইলে এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর কি। এটা আমি একটু সময় নিয়ে তোমাদের বানাইছিলাম। প্রথম দিকে দেখো যে ফকির ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের সংগ্রাম, নীল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, তারপর হচ্ছে নবজাগরণ, সমাজ সংস্কার, মুসলিমদের সংস্কার, নারী শিক্ষা আন্দোলন। ঠিক আছে, এইখানে আছে সময়টা হচ্ছে 1799 থেকে শুরু হয়ে 1805 সাল পর্যন্ত আসছে এখানে। তারপরে হচ্ছে সর্বশেষ কত 1930 সাল পর্যন্ত এখানে কিন্তু আছে নারী শিক্ষা আন্দোলন। 1930 সাল মানে কত, অর্থাৎ যখন হচ্ছে ইংরেজরা চলে যায় আর কি, চলে যায় বলতে এগুলা শুধু আন্দোলন হয়েছে, ঠিক আছে। আন্দোলন হইতে হইতে এক পর্যায়ে তারা মনে করলো যে না এখানে আর থাকা যাবে না, তখন কিন্তু তারা চলে যাইতে চাইলো, ঠিক আছে। চলে যাওয়ার ক্ষেত্রে 1930 সাল পর্যন্ত আসছে, এবং আমরা জানি আরো 15 বছর 17 বছর পরে তারা কিন্তু ইংরেজরা কি 1947 সালে কি এখান থেকে চলে গেছিল, ঠিক আছে। তাহলে এই যে আন্দোলনের যে সময়টা, এই সময়টাতে নিয়ে হচ্ছে যতগুলা ইতিহাস আমাদের উপমহাদেশে আছে বা ইংরেজের বিরুদ্ধে আছে, সবগুলা এই জায়গাতে আছে আর কি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সরে দাঁড়াচ্ছি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, তাহলে তোমাদের বুঝতে খুবই সহযোগিতা হবে, সহজ হবে। পুরো অধ্যায়টা আমরা একভাবে বুঝে নিতে পারবো আর কি, ঠিক আছে। নিশ্চয় সবাই স্ক্রিনশট, ওকে স্ক্রিনশট নিয়ে নিলে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ হুমায়রা। ওকে, তাহলে চলো আজকে আমাদের এখানেই শেষ। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। আমরা 3টা অধ্যায় পড়লাম, পঞ্চম, সপ্তম এবং হচ্ছে নবম। পঞ্চম অধ্যায় আমরা পড়লাম যে প্রাচীনকালে বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। তারপরের যে যুগটা মধ্যযুগ, ওই যুগে আমরা পড়লাম ওই যুগের সামাজিক, সাংস্কৃতিক এবং সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস দুইটাই সেম ছিল, যার দুইটা পর্ব আলাদা ছিল। প্রথম পর্বটা ছিল হিন্দু অধ্যুষিত, দ্বিতীয় যে পর্বটা মধ্যযুগ, এটা ছিল কি মুসলিম অধ্যুষিত, ঠিক আছে। হিন্দুরা আমরা দেখছিলাম হচ্ছে প্রচুর সমাজ বৈষম্য ছিল এবং শ্রেণী বিভেদ ছিল ওখানে, কিন্তু মুসলমানদের মধ্যে শ্রেণী বিভেদ ছিল কিন্তু তুলনামূলক কিছুটা কম ছিল। এবং হচ্ছে আমরা দেখেছি যে যখন কোনো আনুষ্ঠান হইতো, যখন কোনো অনুষ্ঠান, কোনো ধরনের কি হইতো, ওখানে কিন্তু সব সমাজের মানুষ একসাথে অংশগ্রহণ কিন্তু করতো, ঠিক আছে। এবং সর্বশেষে আমরা দেখলাম নবম অধ্যায়ে এসে কি ইংরেজ শাসনামলে বিভিন্ন যুদ্ধ কিংবা হচ্ছে যে সংগ্রাম গুলা হয়েছে, আন্দোলন যেগুলো হয়েছে সেগুলো আমরা দেখলাম। এখানে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8টা আন্দোলনের ইতিহাস আমরা এখানে পড়লাম, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমরা এখানেই শেষ করে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমরা বিদায় নিবো আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই দেখতে পাচ্ছি। তাহলে তোমরা ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম নাজনিবা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করিও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ।